আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর প্রথমে যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আশা করি আপনারা এই প্রশ্নের জবাব আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমিও আলোচনা করব আমার সাধারণ যুক্তি অনুযায়ী আমি যতটুকু বুঝতে পারি সেই যুক্তিটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রশ্নটা হলো, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগের সাথে কি ভারতের দূরত্ব সৃষ্টি হয়ে গেল? এই বিষয়ে অবশ্যই আপনার যুক্তি উপস্থাপন করবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। এখন আমি আমার যুক্তিটা উপস্থাপন করার চেষ্টা করি, সেটাও আপনারা নির্ণয় করবেন যে আদৌ আমার যুক্তিটা কি অযৌক্তিক মনে হলো কিনা নাকি যুক্তিসম্মত। দেখেন, বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। জাতীয় পার্টি সবসময় তৃতীয় অবস্থানে থাকে। জাতীয় পার্টির যেহেতু আওয়ামী লীগ নাই, সেহেতু জাতীয় পার্টি একটা কি বলে যে মানে তারা একটু দূরে বা অন্তরালে চলে যাওয়া এরকম একটা পর্যায়ে তারা পৌঁছে গেছে, এবং জাতীয় পার্টিকেও কিন্তু ব্যাপকভাবে কোণঠাসা করা হয়েছে। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মূলত আলোচনা করতে তিনটি রাজনৈতিক দলের দিকে আমাদের তাকাতে হবে। আর ভারতের অবস্থান এই বিষয়টা সম্পর্কে আমরা যদি একটা স্পষ্ট ধারণা পাই, তাইলে আমার মনে হয় যে এই প্রশ্নের জবাবটা আমরা পেয়ে যাব। তিনটা রাজনৈতিক দল কোন কোন তিনটা? সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম। এই তিনটা রাজনৈতিক দলের দিকে আমাদের তাকাতে হবে। যেহেতু আলোচনাটা হবে ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে, তারপরে এদের দিকে তাকাতে হবে এবং এদের বক্তব্য এবং এদের বিষয়ে ভারতের মনোভাবটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে যদি আমি জামাতে ইসলামের কথা বলি, দেখেন জামাতে ইসলাম এমন একটা রাজনৈতিক দল, দেশের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে, স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধপন্থী মানুষেরা তাদেরকে কতটুকু গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে মনে করে সেটা নতুন করে বলার কিছু নাই। কিন্তু আমি যতটুকু বুঝি, ভারতের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা অ্যাক্টিভিস্ট যারা আছেন, যারা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন বা দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন, তাদের বক্তব্য অনুযায়ী যতটুকু বুঝতে পারি যে জামাতে ইসলামের সাথে ভারত কোনোভাবেই সুসম্পর্ক স্থাপন করতে রাজি না। এক কথা যদি বলা যায় তাহলে জামাতে ইসলামকে ভারত তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ দেখে। তাহলে এই দলটাও মানে এই আলোচনার মধ্য থেকে চলে গেল। এখন আলোচনাটায় আরও সংক্ষেপে চলে আসলো দুইটা দল, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত। এখন বিএনপির দিকে তাকালে বিএনপি বর্তমান পরিস্থিতি দেখে অনেকে কিন্তু এই প্রশ্নটা করতেছেন, তাহলে কি ভারতের আওয়ামী লীগের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে বিএনপির সাথে ভারত সম্পর্ক জোরালো করার চেষ্টা করতেছেন? দেখেন, নির্বাচনের যখন ফল প্রকাশ হল, মানে যখন এইটা নিশ্চিত, মোটামুটি নিশ্চিত যে হ্যাঁ সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, তখন সর্বপ্রথম অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে যদি স্বাগত জানানো হয় সেইটা ভারত জানাইছে, অর্থাৎ নরেন্দ্র মোদী জানাইছে। আমরা নরেন্দ্র মোদীর স্বাগত জানানোর সেই শুভেচ্ছা জানানোর সেই বার্তাটি পড়ব, এবং নির্বাচন পরবর্তী সময় আবার টেলিফোনে কথা হয়েছে, জনাব তারেক রহমানের সাথে নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হয়েছে। সেই কথার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করছেন। এই দুইটা পোস্ট আমরা পড়ব। ওই দুইটা পোস্টের মধ্যে তিনি যে কথা বলছেন সেখান থেকে আমরা মানে একটু স্পষ্ট হতে পারবো। আর আলোচনা যেটা সেটা হলো যে দেখেন, ভারত সবসময় বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। এটা অনেকেই অনেকভাবে আলোচনা করেন এবং অনেকে অনেকভাবে প্রচার করেন। যেমন ধরেন, বাংলাদেশে যারা এখন পর্যন্ত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মানে দেশ বিরোধী যারা আছেন, যারা বাংলাদেশটাকে মেনে নিতে চান না, তারা তো অন্যরকমভাবে প্রচার করেন। তারা প্রচার করেন যে ভারত শুধু বাংলাদেশ থেকে নেয়, বাংলাদেশ শুধু ভারতকে দেয়, যেমন আওয়ামী লীগ দিছে। আবার এইটা কিন্তু অনেকে এমনভাবেও প্রচার করছেন যে জনাব তারেক রহমান নাকি এরকম মুসিলিকা দিয়ে আসছেন যে আওয়ামী লীগকে ফেরানো এবং ভারতের সাথে সম্পর্ক আওয়ামী লীগের মতো করা, এরকমভাবে নাকি তিনি মুসিলিকা বা চুক্তি করে আসছেন। এই কথাটা কিন্তু দেশবিরোধী যারা আছে তারা ঠিকই এইরকমভাবে প্রচার করেন। কিন্তু বিষয়টা আপনি যদি একটু নিরপেক্ষভাবে ভাবেন, তাহলে দেখেন এই দুইটা দেশ তাদের যে অবস্থান, ভৌগোলিকগতভাবে অবস্থান, সেই অবস্থান থেকে কিন্তু আমরা এটাই স্পষ্ট হই যে যদি সম্পর্ক ছিন্ন হয় দুইটা দেশের, তাহলে ক্ষতি কিন্তু দুজনেরই। আবার সম্পর্ক যদি ভালো হয়,
বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয় ভালো দুজনেরই। এককভাবে কেউ বলতে পারবে না যে আমি ক্ষতিগ্রস্ত উনি ভালো না। এই দুইটা দেশের মধ্যে সম্পর্ক দুই দেশের জন্যই ভালো। সম্পর্কের দূরত্ব সৃষ্টি মানে দুই দেশের জন্যই খারাপ, এইটা কিন্তু বিশ্লেষণ করার কিছু নেই। সেই হিসাবে যেহেতু জামাতে ইসলামকে তারা মেনে নিতে পারে না, আর নির্বাচন হয়ে গেল, বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হয়েছেন, সেহেতু বিএনপির সাথে তারা একটা সুসম্পর্ক বজায় রাখবে। কারণ কি? কারণ অতীতে তারা বলে রাখছেন, তারা অতীতে কি বলে রাখছেন যে নির্বাচিত সরকার অর্থাৎ গণতান্ত্রিক সরকারের সাথে ভারতের সম্পর্ক পুনর্বহাল হতে পারে, ভারতের সুসম্পর্ক বজায় হতে পারে, কিন্তু অনির্বাচিত সরকারের সাথে কোনো সময় ভারতের সুসম্পর্ক বজায় হবে না। এটা কিন্তু ডক্টর ইউনূস সরকারের আমলে থেকে বলে আসতেছেন। তাইলে কি তাদের বাজা ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল বা দূরত্ব ছিল ইউনূস সরকারের সাথে, আমাদের বাংলাদেশের সাথে না। ইউনূস সরকারই তাদের সাথে দূরত্ব বজায় রাখছে। এখন ইউনূস সরকার যেহেতু বিদায় লগ্ন চলে আসছে, নতুন একটা সরকার আসতেছে জনাব তারেক রহমান, তার নেতৃত্বে তার সাথে ভালো সম্পর্ক রাখবে, এটা স্বাভাবিক বিষয়। আর ওই যে আলোচনাগুলো চুক্তি মুক্তি, এগুলো আমি প্রকৃতপক্ষেই বিশ্বাস করি না। কিন্তু আমার মনে হয় যে ভারত এটা মনে করেন যে দেশে যখন গণতন্ত্র ফিরে আসবে তখন আওয়ামী লীগ এমনি আওয়ামী লীগের তো পুনর্বাসনের বিষয় না, আওয়ামী লীগ তো দেশের মধ্যে আছে। এই যে বাধা নিষেধগুলো সেগুলো উঠে গেলে তো হয়ে গেল। দেখেন, আমি আলোচনা বেশি বাড়াবো না, অবশ্যই আপনাদেরও বিবেক বুদ্ধি যুক্তি আছে, আপনারা সেটা প্রয়োগ করে আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি শুধু আপনাদেরকে নরেন্দ্র মোদীর তরফ থেকে ভারত বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা যায় জনাব তারেক রহমানকে যে শুভেচ্ছা বার্তা জানাইছেন সেইটা, এবং তিনি যে টেলিফোনে কথা বলছেন তার পরিপ্রেক্ষিতে তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করছেন, সেই পোস্ট দুটো আপনাদেরকে একটু আমি পড়ে শোনাই। তিনি টেলিফোনের বিষয়টা আগে আপনাদেরকে শোনাই। এখানে তিনি লিখছেন, জনাব তারেক রহমানের সাথে কথা বলে আনন্দিত। এটা কিন্তু মোদি লিখছেন। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের তার প্রচেষ্টায় আমি আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই। অর্থাৎ বিএনপি সরকারকে ভারত সমর্থন জানাইতেছে। গভীর শিকড়যুক্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত, খেয়াল রাখবেন, গভীর শিকড়যুক্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে আমি আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। এই যে লাস্টের দুটা লাইনের মধ্যে অনেক কথা অন্তর্নিহিত আছে, সেদিকে আমি পরে যাব। তার আগে শুভেচ্ছা বার্তায় তিনি কি লিখছেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। তারপরে তিনি লিখছেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সমর্থনে দাঁড়াবে। এই যে মাঝখানের লাইনটা, আচ্ছা আমি শেষ করি আগে। আমি আপনাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলিকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ। অর্থাৎ তারেক রহমানের সাথে কাজ করার জন্য নরেন্দ্র মোদী উন্মুখ হয়ে আছে। এই যে মাঝখানের যে লাইনটি লিখছেন, দিস ইন্ডিয়া উইল কন্টিনিউ টু স্ট্যান্ড ইন সাপোর্ট অফ এ ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। আমরা কিন্তু এটা শুনছি যে ইনক্লুসিভ ইলেকশন, তার মানে হলো যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, নির্বাচন। আর এইখানে তিনি বলতেছেন যে ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে দাঁড়াবে। অন্তর্ভুক্তিমূলক বলতে কি বোঝায়? অন্তর্ভুক্তিমূলক বলতে কিন্তু আমরা যদি রাজনৈতিক ক্ষেত্রে, যেহেতু রাজনৈতিক মহলে আলোচনা, রাজনৈতিক ক্ষেত্রে সকল দলের অংশগ্রহণকে অন্তর্ভুক্তিমূলক বলা হয়। তাহলে এখানে নির্বাচনের বিষয়টা কিন্তু নাই, এখানে আছে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, মানে সকল দল থাকবে, রাজনীতি করবে, সেরকম একটা বাংলাদেশ, গণতান্ত্রিক, প্রগতিশীল, আওয়ামী লীগ প্রগতিশীল রাজনৈতিক দল এবং অন্তর্ভুক্তি
বিভক্তিমূলক বাংলাদেশের সমর্থনে দাঁড়াবে ভারত। এই যে কি বলে ইঙ্গিত বলেন, বার্তা বলেন, সংকেত বলেন, এইটা দ্বারা কিন্তু পরিষ্কার হয়ে যায় যে ভারতের সাথে আওয়ামী লীগের কি দূরত্ব সৃষ্টি হলো, নাকি মূলত সকল আয়োজন আওয়ামী লীগকে কেন্দ্র করে। এখন কিন্তু এই প্রশ্নটা আসলো যে এদের কি দূরত্ব সৃষ্টি হলো নাকি সকল আয়োজনে আওয়ামী লীগকে নিয়ে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।